যে কথাটা নির্বাচনের আগে আপনাদের বারবার বারবার বলে এসেছি যে এই তৃণমূল কংগ্রেস নামক দলটিকে একবার নির্বাচনী রাজনীতিতে হারিয়ে দিন, এই দলটা 3 মাসের মধ্যে উঠে যাবে, বাংলায় এর নাম ও নিশান থাকবে না। আর ঠিক সেই পথেই রাজনীতি হতে চলেছে। দেখুন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেই নিয়ে সারা দেশে হইচই চলছে, বাংলায় খবর চলছে। কিন্তু এর মাঝখানেই গতকাল ইন্ডিয়া টিভিতে আমার একটা শো ছিল, সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে এই তৃণমূল কংগ্রেস নিয়ে এত আলোচনা করছেন কেন? এই দলটা পশ্চিমবঙ্গের পলিটিক্সে ইররেলিভেন্ট হয়ে গেছে, এদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। তৃণমূলের যিনি প্রতিনিধি ছিলেন তিনি তো খুব রেগে গেছেন, আমাকে তেরে টিভি শো এর মধ্যেই গালাগাল দিলেন, আমাকে সেখানে অ্যাঙ্কার থামিয়েও দিলেন যে যাদের 80টা এমএলএ আছে তাদেরকে ইররেলিভেন্ট কি করে বলেন, ইত্যাদি ইত্যাদি। তো এটা তো আমার শো, আমার তো এখানে কথা বলতে কোনো বাধা নেই। সুতরাং সেই জায়গায় এক এক করে আমাদের সামনে পয়েন্টগুলো নিয়ে আসতে পারবেন যে কথাটা বলেছিলাম সেই কথাটা কতখানি সত্যি। এবং সত্যিই পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে মমতা অভিষেকের দি এন্ড হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেস নামক দলটি পরবর্তী নির্বাচনে, সেটা মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, সেইখানে লড়ার মতো জায়গায় থাকবে না। কেন বলছি? দেখুন, গতকাল যখন একদিকে ব্রিগেডে শুভেন্দু অধিকারী তিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, সারা দেশের সমস্ত মুখ্যমন্ত্রী প্রায় চলে এসেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার এতগুলো গুরুত্বপূর্ণ মানুষ সেখানে উপস্থিত রয়েছেন, তখন কালীঘাটের টালি চালায় ফেরত গেছেন পিসিমণি। এবং সেখানে গিয়ে তিনি রবীন্দ্র জয়ন্তী পালন করছেন, তা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই রবীন্দ্র জয়ন্তী পালনের শেষে তিনি একটি বক্তব্য রাখছেন যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আশা করি সকলেই দেখেছেন। তিনি বলছেন যে বাংলায় এবার বিজেপিকে রুখতে তিনি বাম এবং অতি বামেদের সঙ্গে জোট করতে চান, তাদের জন্য দরজা খুলে দিচ্ছেন। তিনি বিকেল 4টে থেকে 6টায় বসে থাকবেন তার অফিসে, তার সময় রয়েছে হাতে, কারণ এখন তো কোনো কাজ নেই। আর তাকে ফোন করে যেন তারা চলে আসেন। এরপর বামতি বাম কি বলেছেন সেটা পরে বলছি, কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝুন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝে গেছেন তার একার দ্বারা হবে না। এতদিন বারবার যেটা করতো যে তৃণমূলের ভোট বেশি থাকতো, বিজেপি একটু পিছিয়ে থাকতো, কিন্তু আপনাদের অঙ্ক কষে দেখিয়ে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেভাবে আছে সেখানে তৃণমূল কংগ্রেস যদি ভোট শতাংশে বিজেপির আগেও থাকে, 2%-এরও গ্যাপ থাকে, তা সত্ত্বেও বিজেপি সরকার হবে। আর বিজেপি যদি আগে থাকে এবং সেই গ্যাপটা 5-6% করে নেয়, তাহলে বিজেপি 200 ক্রস করে যাবে। দেখুন, ঠিক সেই জায়গাটাই পশ্চিমবঙ্গে হয়েছে। ফলে পিসিমণি বুঝতে পারছে যে তার দ্বারা একা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই জন্য নতুন অঙ্ক কষতে বসেছেন। তিনি কি অঙ্কটা করছেন? তিনি দেখছেন যে 46% ভোট পেয়েছে বিজেপি, তাহলে সামগ্রিকভাবে বিরোধীরা কত পেয়েছে? 54%, বিজেপির থেকে বেশি। তাহলে এই সমস্ত বিরোধীকে যদি এক জায়গায়, এক ছাতার তলায় নিয়ে চলে আসা যায়, তাহলে 54% ভোট তার হবে, 46% ভোট বিজেপির থাকবে, তাহলে তিনি বিজেপিকে হারাতে পারবেন। আচ্ছা, সেটা কি বাস্তবে সত্যি? সেটা অন্য কোনো একটা এপিসোডে আলোচনা করব। কিন্তু এই কথা বলার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো প্রমাণ করে দিচ্ছেন যে যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইকুয়েশন হয়ে গেছে, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের একা লড়ে বিজেপিকে হারানোর আর কোথাও কোনো জায়গা নেই। এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দিয়ে দিচ্ছেন। তার মানে তার একার যে রেলিভেন্স ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। তিনি নিজে প্রমাণ করে দিচ্ছেন, যে কারণে যে সিপিএম বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নামক দলটার জন্ম দিয়েছিলেন, পরবর্তীকালে যারা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত একটা দল হয়ে গেছে, সেই সিপিএম কে এখন তার সরাসরি হাত ধরার দরকার হয়ে পড়েছে। দেখুন, ইন্ডি জোটে এরা তো চুরি ছুপে প্রেম মোহাম্মদ এদের চলছিল, এরা একসঙ্গে এক থালায় বিরিয়ানি খাচ্ছিল বিজেপিকে আটকাতে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরা পিছন থেকে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করলেও তৃণমূলের সঙ্গে আসছিল না। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আগল খুলে দিতে বাধ্য হলেন, বুঝলেন তার দ্বারা হবে না, অভিষেক ব্যানার্জির দ্বারা হবে না। তাহলে এই যদি একটা দলের হেরে যাওয়ার পর স্টান্স হয়, সেই দলটা নিজে থেকেই বুঝতে পারছে তারা ইররেলিভেন্ট হয়ে পড়ছে, আগামী দিনে ধুয়ে মুছে যাবে। এই কথাটাই কি প্রমাণ হচ্ছে না? আরো প্রমাণ দেবো, এক এক করে ছখানা প্রমাণ আপনাদের সামনে রাখবো, তারপর আপনারা বিচার করে দেখবেন। দেখুন, এই যে কে মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির যেরকম চর্চা চলছিল, তার পাশাপাশি সাধারণ মানুষের একটা কৌতূহলও ছিল যে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রধান বিরোধী দলনেতা কে হবেন। এবং সেখানে কিন্তু কালকে সেই বিরোধী দলনেতার নাম ঘোষণা করলো। অভিষেক ব্যানার্জি সই করা একটা জিনিস ঘুরছে, আশা করি সেটাই অফিসিয়াল হবে। এরা এত ভাঁওতাবাজ করে না, কোনটা সত্যি কোনটা মিথ্যে ভগবানই জানেন, এরাও জানে কিনা সন্দেহ। এত যাই হোক, সেখানে দেখলাম বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় তার নাম রয়েছে, এবং তাকে সাহায্য করবেন দুজন ডেপুটি রয়েছেন। একজন হচ্ছেন অসীমা পাত্র, একজন হচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়, এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে মাথায় করে দেখুন তো, যেটা আমি এক্সিট পোলে বারবার বলছিলাম, যে তৃণমূল কংগ্রেস যে কটা আসন লড়বে বা লড়ার মতো জায়গায় থাকবে, যে কটা আসন জিতবে, প্রত্যেকটা মুসলিম এলাকা থেকে তারা করতে পারবে, এবং বাস্তবেও সেই জায়গাটা হয়েছে। তাহলে এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তো দরকার ছিল একজন মুসলিম নেতাকে বিরোধী দলনেতা করা, তাহলে সেই জায়গাটায় তারা ফাইটটা করতে পারতো। মুসলিমরা এখনো মনে করতো যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস তাদের কথা ভাবছে। এমনিতে তো বিজেপি আসার পর কে কত বড় জয় শ্রীরাম বলতে পারে তার তো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু সেই জায়গায় ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করে দেওয়া হলো।
চিফ হুইপ যদি কাউকে করে দেওয়া হয় বিরোধী দলের, তার ভূমিকাটা বিধানসভায় ঠিক কতখানি থাকবে? খুব লিমিটেড, মানে ফিরহাদ হাকিমকে দাবিয়ে দেওয়া হলো। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কিন্তু একসময় বক্সার থাকলেও রাজনীতিতে আপাদমস্তক ভদ্রলোক হিসেবেই পরিচিত। শুভেন্দু অধিকারী যে চোখে চোখ রেখে বিরোধী দলনেতার ভূমিকাটা পালন করেছেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে সেটা সম্ভব নয়। তার উপরে তার বয়স হয়ে গেছে। তাহলে এইখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে সামনে আনার কারণ কি? তার দুজন ডেপুটি, দুজন মহিলা মুখকে তুলে নিয়ে আসছেন, খুব ভালো কথা। কিন্তু অসীমা পত্র বলুন বা নয়না বন্দ্যোপাধ্যায় বলুন, এর আগে স্পিকার হিসেবে খুব দুর্দান্ত কথাবার্তা বলছেন, ডেটা দিয়ে স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলছেন। কবে এই জায়গাটা হয়েছে? এখন বিরোধী দলের ক্ষেত্রে এই প্রধান বিরোধী দলনেতা বা তাদের ডেপুটি, এই জায়গাগুলো হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট। যদি ফুটবলের পরিভাষায় বলেন, এরা হচ্ছেন মেন স্ট্রাইকার। সো সেই স্ট্রাইকার যাদেরকে করা হচ্ছে, তারা আদতের ডিফেন্সের লোক, তাদেরকে সামনে রাখতে হচ্ছে। তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস দলটার অবস্থা এতটাই ছন্নছাড়া হয়ে গেছে যে আর কোনো রকম কোনো কিছু করার জায়গা নেই। আর না হলে 2 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাইছে যে দেখো ভাই, আমরা খুব একটা অ্যাটাকের জায়গায় তোমাদের যাব না, আমরা খুব একটা বেশি বিজেপি যে গভর্নমেন্টটা ফর্ম হয়েছে তাকে ডিস্টার্ব করবো না। সেই জন্যই এই ধরনের ভদ্রলোকদের সামনে নিয়ে আসছি, যারা তুলনামূলকভাবে রাজনৈতিক একটু কথাবার্তা বলবে হয়তো, কিন্তু খুব বেশি সরকারকে চাপে ফেলবে না। তার কারণ তোমরা এখন আমাদের দয়া করো, আমাদের দয়া করে দলটাকে ভেঙে চুরে শেষ করে দিও না, আমাদের দলটার এক্সিস্টেন্স রাখতে দাও। অর্থাৎ সোজা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে বার্তা দিতে চাইছে, বিজেপির কাছে বার্তা দিতে চাইছে, ভাই আমরা সেটিং অপোজিশন হয়ে থাকবো, আমরা বিরোধী থাকবো, ছায়াযুদ্ধ চলবে, কিন্তু আমরা খুব বেশি ঝামেলা করতে চাইবো না। বিজেপি সেটা কতটা অ্যাকসেপ্ট করবে সেটা পরের ব্যাপার, কিন্তু বার্তাটা প্রথমেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চলে গেল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছে যে বিজেপি দয়া না করলে তাদের দলটাই টিকবে না। এই জায়গাটাই কি সামনে আসছে না? 3 নম্বর পয়েন্ট যেটা এখানে লিখেছি, বিধায়করা হাফিস। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পরিষদীয় দলের বৈঠক ডেকেছিল, বিজেপির এই তৃণমূলের যে বিধায়করা রয়েছে তারা আগামী দিনে কিভাবে চলবে। এবং সেখানে যেটুকুনি খবর আছে, এদের 80টা বিধায়কের মধ্যে মাত্র 69 জন হাজির ছিল, 11 জন গায়েব ছিল। মার্কেটে খবর আছে অন্তত 15 থেকে 17 জন তৃণমূলের বিধায়ক তারা ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। কেননা তারা বুঝে গেছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে থাকছে না, এই রাজ্য থেকে মিটে যাচ্ছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? বিজেপি তো তাদের নেবে না। সুতরাং সেই জায়গা থেকে তাদের আস্থা ভরসার জায়গা এখন কংগ্রেস, যে কংগ্রেসকে ভাঙিয়ে 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 তৃণমূল এই জায়গায় এসছে। আজকে সেই দলের দরজায় গিয়ে নাকি তারা কড়া নাড়ছে, আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকলেও এখন তারা আর হাজির হচ্ছে না। তাহলে এটা কি তৃণমূল কংগ্রেসের মুছে যাওয়ার সাইন নয়? এবং সব থেকে বড় কথা, আরেকটা ভার্সন খুব ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, আমি দেখছিলাম যে 45 জন তৃণমূলের বিধায়ক এবং 5 জন সাংসদ তারা নাকি বিজেপিতে যোগ দিতে চায়। আবারও বলছি, বিজেপি নেবে কি নেবে না, নেবার পর মানুষ এটাকে কিভাবে নেবে, আমাদের ভূমিকা কি হবে, অনেক পরের প্রশ্ন। কিন্তু এই যে 45 জন বিধায়ক আসছে, অভিষেক ব্যানার্জি বারবার হুমকি দিত না যে তিনি নাকি দলের শাটারটা খুলে দিলেই বিজেপি নামক দলটা পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে? এখন তার দলের অবস্থা সেই হয়ে গেছে, পশ্চিমবঙ্গ থেকে তার দলটা উঠে যাওয়ার অবস্থা হয়ে গেছে, আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। এবং সেই জন্য এই খবর ভাইরাল হওয়ার পরও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া সামনে আসছে না, যে না আমাদের দল ছেড়ে কেউ যাবে না। আরো একটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন যে এই দলটার ইউনিটি কিন্তু শেষ হয়ে গেছে। কেন? এদের দলের যে মুখপাত্ররা বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলতো, আসলে অশিক্ষিতের জাত তো, যেরকম ঝাড় সেরকম বাঁশ, এক একটা গুন্ডা তোলাবাজ মনে হতো। এবং তারা হুমকি দিত যে খেলা হবে, হকি স্টিক নিয়ে খেলা হবে, ব্যাট নিয়ে খেলা হবে। অর্থাৎ সোজা কথায় 4 তারিখ একবার শুধু জিতি, যারা 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 তৃণমূল বিরোধী তাদেরকে মেরে ফাটিয়ে দেবো, এই যাদের ভাবমূর্তি ছিল, তারা এখন কুই 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 করে কুত্তার মতো কুকুর কীর্তন করে যাচ্ছে। এবং তাদের মুখে একটাই কথা, বিজেপির মতো ভালো হয় না, তৃণমূলের অনেক ভুল ছিল, তৃণমূল অন্যায় করেছিল। এতদিনে জ্ঞান চক্ষু উন্মেলিত হয়েছে। এতদিন যখন আমরা বলেছিলাম যে তৃণমূল একটা চোরেদের দল, তৃণমূল একটা গুন্ডাদের দল, তৃণমূল কোনো রাজনৈতিক দলই নয়, কিছু দুর্বৃত্ত মিলে এই দলটা চালাচ্ছে, তখন কোথায় ছিল? আমাদেরকে পুলিশ কেস দিয়ে এত ফাঁসানোর চেষ্টা করেছিল কেন? এখন পাল্টা মার খাবার ভয়ে মুখ দিয়ে এইসব বেরোচ্ছে। তো যাই হোক, এই দলটা একদিকে এরকম মুখপাত্ররা বলছে, সেই মুখপাত্রদের মুখ আটকে রাখতে পারছে না। ওই ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, সে তো সরাসরি মমতা ব্যানার্জিকে অন্ধ ধৃতরাষ্ট্র বলে দিয়েছে। অর্থাৎ সোজা কথায় ভাইপোকে তুলতে গিয়ে দলটাকে শেষ করে দিয়েছে। কল্যাণ ব্যানার্জি আইপ্যাককে কাঁচা খিস্তি মারছে। এই যে জায়গাটা পৌঁছে যাচ্ছে, তার মানে দলের মধ্যে কোনো রকম কোনো ইউনিটি নেই। এদেরকে সামাল দিতে না পেরে এদেরকে শোকজ হচ্ছে। এবং মমতা অভিষেকের লিডারশিপ নিয়ে এতখানি কোশ্চেন উঠে গেছে, সেই শোকজের জবাব অব্দি ওরা দিচ্ছে না। এমন জবাব দিচ্ছে যে সেখান থেকে এদেরকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছে। ওই শঙ্কর ঘোষ, ডক্টর শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক, খুব সম্ভবত মন্ত্রিসভায় খুব একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দিতে দেওয়া হতে চলেছে। তিনি একটা খুব ভালো কথা বলেছেন, বলছে তৃণমূল কংগ্রেস দলটার মুখই নেই, তাদের আবার মুখপাত্র। তিনি বলছেন কিছু কিছু মানুষের স্বভাব আছে, দেখবেন মাথায় চুল নেই অথচ পকেটে চিরুনি নিয়ে ঘুরে। তৃণমূলের এখন সেই অবস্থা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা যারা দুদিন আগেও দাপিয়ে বেরিয়েছে, লোকের গলা টিপে ধরেছে, তাদেরকে এরকম খিল্লির পর্যায়ে নামিয়ে নিয়ে চলে এসছে রাজনৈতিক মহল। তাহলে যে দলটার মধ্যে ইউনিটি নেই, যারা রাজনৈতিক খিল্লি ছাড়া কিছু নয়, সেই দলটার কোনো রেলিভেন্স আর আছে?
বিরোধী জায়গায় এরা থাকতে পারবে আপনাদের মনে হয় সেটা? আরেকটা পয়েন্ট ভালো করে খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে এদের নেতৃত্ব যেটা ওই বলে না যে আমাদের একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি, কত সব বড় বড় বাতলাবাজি শুনতাম 3.5 বছরের জেল কাটা মালগুলোর কাছ থেকে। তো সেইখানে সেই দলটার বিভাজিত কিরকম নেতৃত্ব দেখা যাচ্ছে দেখুন। মমতা ব্যানার্জি ক্ষমতালোভী একটা মহিলা, নির্লজ্জ একটা মহিলা, তো সেই মহিলা এখনো ছাড়তে পারছে না, ভাবতে পারছে না যে সে আর মুখ্যমন্ত্রী নেই। বাংলার মানুষ লাথ মেরে রাজনৈতিক বিসর্জন করে দিয়েছে, মমতা ব্যানার্জি হজম হচ্ছে না এই কথাটা, আর সেই জন্য নামের সামনে থেকে চিফ মিনিস্টার শব্দটা তুলতে পারছে না। নির্লজ্জ নচ্ছারের মতো এখনো রেজিগনেশন দেয়নি। এখানকার রাজ্যপাল বাধ্য হয়ে বরখাস্ত করেছে। মানে কতখানি নির্লজ্জ, দোকান কাটা হলে একজনকে এই কাজটা করতে পারে, মমতা ব্যানার্জি সেই কাজ করছে। এবং তারপর যখন বিজেপির সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শপথ নিচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্টান্স ছিল যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা বয়কট করছি, এই নির্বাচনী ফলাফল আমরা মানছি না, এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেই মামলার রেজাল্ট আসবে, তারপর দেখা যাবে। বেশ ভালো কথা, একটা রাজনৈতিক স্টান্স। কিন্তু শুভেন্দু অধিকারী যে মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিলেন, অভিষেক ব্যানার্জি তাকে নাকি শুভেচ্ছা জানিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন। তাহলে তাহলে দলের নেত্রী বলছে যে পোস্ট আছে, সে বলছে আমি মানছি না, আর দলের যে সেকেন্ড ইন কমান্ড, যাকে অভিজিৎ গাঙ্গুলি আমাদের প্রাক্তন জাজ সাহেব তমলুকের সাংসদ বলেছিলেন তাল পাতার সেপাই, সে বলছে যে স্বাগত আছে। তাহলে যদি শীর্ষ নেতৃত্বের মধ্যে এই কেউ চলে, কে কোন পথে চলবে জানে না, সকলেই পিঠ বাঁচানোর চেষ্টা করে, তাহলে সেই জায়গা থেকে সেই দলটার নিচু তলা অব্দি, গ্রাসরুট লেভেল অব্দি ধরে রাখতে পারবে? এমনিতেই তো সকলে দল ছেড়ে কে কত বড় বিজেপি, কবে থেকে বিজেপি করছে। কালকে তো একজন আমাকে বললো আমি সাদা 2016 সাল থেকে বিজেপি করছি। আমি বলি ভাই 2016 সালে বিজেপিকে তো দূরবীন দিয়ে খুঁজতে হতো। 2016 সালে বিজেপি বাংলায় ছিল কোথায়? তুমি 2016 সাল থেকে করছো? না দাদা, আমরা সেই 2016 সাল থেকে করছি। তো এই জায়গা হয়ে গেছে, সেখানে নেতৃত্ব যদি এরকম ডিভাইডেড থাকে, তাহলে দলটাকে কি আর ঠিক জায়গায় রাখতে পারবে? এবং শেষ যে পয়েন্টটা ভালো করে খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে এরা মুখে বড় বড় কথা বলছে কিন্তু সামনে আসতে পারছে না, পাবলিককে ফেস করতে পারছে না। এই অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগে দেখলাম বাতেলাবাজি মেরেছে যে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হবে আমি যাব। কোথায় অভিষেক ব্যানার্জি? রাস্তায় নামুন, আপনার মুখটা দেখি। শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা হিসেবে মাটিতে পড়ে থেকে, রাস্তায় পড়ে থেকে, মার খেয়ে, আপনাদের হ্যারাসমেন্ট সহ্য করে রাজনীতিটা করেছেন। আপনি কোথায়? লুকিয়ে বেড়াচ্ছেন কেন? মুখ দেখাতে পারছেন না কেন? তাহলে যার নেতা লুকিয়ে বেড়ায়, দেশে আছে না বিদেশে পালিয়ে গেছে, সিকিউরিটি ছাড়া নড়তে পারে না, সেই দলটার আর কোনো রকম কোনো জড়ভিত্তি আছে বলে আপনাদের মনে হয়? লোক এই অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে খিল্লি করছে যে কোথায় রে ভাইপো, তুই বেরিয়ে আয়, বাড়ি থেকে তো বেরোচ্ছিস না, খাবার দাবার আছে পৌঁছে দেবো। ভাবুন একবার, যে নিজেকে যুবরাজ ভাবতো, সর্বশক্তিমান ক্যাপ্টেন, একটা তালপাতা সেপাই। আবারও বলেছিলাম যে মমতা ব্যানার্জি ভাইপো বলে অভিষেক ব্যানার্জি যত ফুটানি, 2 পয়সার অকাত নেই, সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে, জনতা প্রমাণ করে দিচ্ছে। তাহলে নেতাকে নিয়ে যদি মানুষ এরকম খিল্লি করে, তাহলে সেই জায়গা থেকে এই দলটার আর কোনো এক্সিস্টেন্স থাকবে? এবং আর একটা জিনিস দেখুন, মমতা ব্যানার্জি এর আগে তিনি যখন কোনো প্রোগ্রাম করতেন, নিজের এত বড় ছবি, তলায় পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের এইটুকুনি ছবি, চূড়ান্ত অপমান করেছেন বাংলাকে, বাংলার মনীষীদের। আর আজকে সেই মমতা ব্যানার্জি নিজের ছবি হটিয়ে দিয়েছেন, বড় করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগিয়ে সেখানে রবীন্দ্র জয়ন্তী পালন করছেন, খুব ভালো কাজ করছেন। কিন্তু সেখানে এতদিন টলিউডের যারা সব বড় বড় হোমরা চোমরা নেত্রী, কি বলে, অভিনেতা ছাপিয়ে পড়তেন, দেখাতেন কে কত বড় মমতা ব্যানার্জির কাছের লোক, মমতা ব্যানার্জি কাকে মাতৃস্নেহ দেন, তারা কোথায়? একজন মাত্র অভিনেত্রী এসেছিলেন, তাও সেভাবে কেউ তাকে চেনে না, সেটাই খবর পেলাম। এদের এমন অবস্থা হয়েছে, আগে ওই কি কোচি নেতা না কি একটা মাল আছে, হ্যাঁ, তুমি আসবে বলে গান করতো, হাওয়া, ওই ইন্দ্রনীল মন্ত্রী চোর, আর একটা চন্দননগর থেকে মানুষ হারিয়ে দিয়েছে, হাওয়া। ইমন চক্রবর্তী পাঁচালি গিয়ে একদম কত কি করে ফেললো, হাওয়া। তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই কারো, তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই, কাউকে কোথাও পাচ্ছে না। একটা 3.5 বছরের জেল খাটা আসামি, আর সন্ধ্যে হলেই মাতাল হয়ে বসে থাকে একটা মাল, সেই দুটোকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়াতে হচ্ছে। এদের সঙ্গে লোক নেই, এদের নেতা নেত্রীরা মুখ দেখাতে পারছে না। এই যদি দলটার অবস্থা হয়, 3 মাস চালাতে পারবে? 3 মাস চালাতে পারবে? কারণ আবারও বলছি, তৃণমূল কংগ্রেস কোনো নীতি আদর্শের ভিত্তিতে তৈরি হওয়া দল নয়। এই দলটা তৈরি হয়েছিল শুধুমাত্র সিপিএম কে তাড়াবার জন্য। সিপিএম কে যে দিন যে মুহূর্তে তাড়িয়েছিল, এদের কাজ শেষ হয়ে গিয়েছিল। তারপরও এরা 15টা বছর টিকেছিল শুধুমাত্র চুরি, দুর্নীতি, ভোট চুরি করে। আর সেই ভোট চুরিটা একবার আটকে যেতে, হিন্দুরা জেগে যেতে এদের বিসর্জন হয়ে গেছে, ঢাকেই সমেত বিসর্জন হয়ে গেছে। আর তাই পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দলটা মুছে যাবে। এই দলের 80টা বিধায়ক দেখছেন তো, আর কদিন বাদে আর সেই বিধায়কগুলোকে দেখতে পাবেন না, তারা ঘরে ঢুকে যাবে কিংবা অন্য দল জয়েন করে যাবে। এর বাইরে কিছু থাকবে না, আগামী নির্বাচনে লড়ার মতো জায়গায় থাকবে না। তৃণমূল করি বলেছিল না মমতা ব্যানার্জি, বিজেপি করি, কার জীবনে করবো না, এই কথাটা বাড়ির বাইরে পোস্টার লাগিয়ে বলা করাবো। অভিষেক ব্যানার্জি বলেছিল না ডিজে বাজাবো, এবার তৃণমূলরা বাড়ির বাইরে পোস্টার দিয়ে বলবে আমি জীবনে তৃণমূল করিনি, আমি সেই 1979 সাল থেকে, বিজেপি জন্ম হয়নি তার আগে থেকে বিজেপি করছি। এই জায়গা চলে এসছে। তাহলে সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি মুখে যতই বড় বড় কথা বলার চেষ্টা করুক, এই দলটার আর কোনো এক্সিস্টেন্স কি থাকা সম্ভব? আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।